আমি আজকে তোমাদের পদার্থের গঠন অধ্যায়ের পারমাণবিক ভরের কয়েকটা কনফিউশন জিনিস নিয়ে আলোচনা করব। যেমন আমরা অনেকেই কনফিউজ থাকি পরমাণুর ভর ও পারমাণবিক ভর কি আসলে একই জিনিস কিনা। ওকে, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই কনফিউজ থাকি। আবার পারমাণবিক ভরের একক নাই কেন। তারপরে আরেকটা কনফিউশন জিনিস অনেকেই বুঝি না যে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন ভরের যোগফলই কি পরমাণুর ভর। মানে একটা পরমাণুতে যে কয়টা প্রোটন, নিউট্রন বা ইলেকট্রন থাকবে তাদের ভর যোগ করলেই কি তুমি পরমাণুর ভর পাবা। তারপরে ভর সংখ্যা আর পারমাণবিক ভর কি একই জিনিস কিনা। আপেক্ষিক পারমাণবিক ভর আর আপেক্ষিক আণবিক ভরের মধ্যে পার্থক্য কী। এই সবগুলো কনফিউশন জিনিস নিয়ে আমি এই ভিডিওটা আপলোড করতেছি। একটাই রিকোয়েস্ট, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই কনফিউশনগুলো তোমাদের দূর হয়ে যাবে। তাহলে প্রথমেই আসো এটা দেখো তো, পরমাণুর ভর আর পারমাণবিক ভর কি একই জিনিস কিনা। না, দুইটা আলাদা আলাদা জিনিস। পরমাণুর ভর মানে কি? পরমাণুর ভরটা হচ্ছে যে কোনো মৌলের একটা পরমাণুর ভর। যেমন ফ্লুরিনের একটা পরমাণুর ভর কত? 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তাইলে পরমাণুর ভরটা হচ্ছে যে কোনো মৌলের একটা পরমাণুর ভর, আর এককটা দেখো গ্রাম। আর পারমাণবিক ভরটা কি? এই জিনিসটাকে তুমি যদি, এই পরমাণুর ভরটাকে যদি তুমি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করো, তাইলে যেটা পাবো সেটাকে বলবো পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভরের সূত্রটা কি? আমি একটু শর্টকাটে লিখলাম, পারমাণবিক ভর সমান হবে যে কোনো মৌলেরই একটি পরমাণুর ভর, রাইট, বাই নিচে কি সূত্রটা? কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তাহলে পরমাণুর ভর মানে যে কোনো মৌলের একটা পরমাণুর ভর, এর একক হলো গ্রাম। আর পারমাণবিক ভর মানে কি? যে কোনো মৌলের একটা পরমাণুর ভর আর হলো কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের অনুপাতকেই বলবো পারমাণবিক ভর। ওকে, তাইলে যে কোনো মৌলের পারমাণবিক ভর, এই জিনিসটার মান কত আমরা সবাই জানি, 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাইলে যে কোনো মৌলের ভরকে, মানে একটা পরমাণুর ভরকে যদি তুমি এত দ্বারা ভাগ করো, তাইলে তুমি পারমাণবিক ভর পেয়ে যাবা। তাহলে পরমাণুর ভর আর পারমাণবিক ভর কিন্তু একই জিনিস না। আমি আবারও বলি, পরমাণুর ভর মানে যে কোনো মৌলের একটা পরমাণুর ভরকে তার পরমাণুর ভর বলে, এর একক হলো গ্রাম, যেমন ফ্লুরিনের ক্ষেত্রে এটা। আর পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটা পরমাণুর ভর আর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের অনুপাত, সেটাকে বলবো আমরা পারমাণবিক ভর। এখন দেখো, এই প্রশ্নটা দুইবার আসছে বোর্ড পরীক্ষায়, পারমাণবিক ভরের একক নেই কেন। তাহলে পারমাণবিক ভর তো তুমি দেখতেছই, মৌলের একটা পরমাণুর ভর, এর একক হইল গ্রাম। তারপরে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটার এককও গ্রাম। তাহলে চিন্তা করো, গ্রামও উপরে আছে, নিচেও গ্রাম, এটা কি চলে যাবে? কাটাকাটি চলে যাবে। তাহলে পারমাণবিক বলবো যে পারমাণবিক ভর সমান আমরা জানি এই সূত্রটা, একটা পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তাহলে বলবা যেহেতু পারমাণবিক ভর একই জাতীয় দুইটা রাশির অনুপাত, একই জাতীয় রাশি মানে বুঝছো তো, দুইটার একক একই, তাই কাটাকাটি চলে যায়। একই জাতীয় দুইটা রাশির অনুপাত বলে পারমাণবিক ভরের কোনো একক নেই। ওকে, পরমাণুর ভরের কিন্তু একক আছে, পারমাণবিক ভরের একক নেই। ওকে, এখন আসো এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রনের ভরের যোগফলই কি পরমাণুর ভর। ধরো এই যে ফ্লুরিনের ভর সংখ্যা হইল 19 আর পারমাণবিক সংখ্যা হইল কত? 9। তাহলে ফ্লুরিনের মধ্যে ইলেকট্রন থাকবে কয়টা? আমরা জানি যে পারমাণবিক সংখ্যার সমানই 9টা। প্রোটনও থাকবে পারমাণবিক সংখ্যার সমান 9টা। আর নিউটন মানে কি? ভর সংখ্যা থেকে তুমি পারমাণবিক সংখ্যা বিয়োগ করা, মানে উপরটা থেকে নিচেরটা বিয়োগ করা, কয়টা হবে? 10টা। তাহলে আমি জানি ফ্লুরিনের পরমাণুতে 9টা ইলেকট্রন, 9টা প্রোটন, 10টা ইলেকট্রন নিউট্রন থাকে, তাই না? তাইলে পরমাণুর ভরটা কি আমরা নর্মালি কি বুঝি? তার মধ্যে যদি 9টা ইলেকট্রন, 9টা প্রোটন আর 10টা নিউট্রন থাকে, এই সবগুলোর ভর তুমি কি করে দাও? যোগ করে দাও, তাইলে তো পরমাণুর ভর পেয়ে যাবা, তাই না? তাহলে দেখি তো, ফ্লুরিনের একটা পরমাণুর ভর আমি কেমনে বের করতেছি? ফ্লুরিনের একটা পরমাণুর ভর, হ্যাঁ, আমি ওই হিসাবে বের করি তো। আমার কাছে 9টা ইলেকট্রন আছে, মানে 9 ইন্টু ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রনের ভর কিন্তু এইটা 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, একটা ইলেকট্রনের ভর হলো এইটা। তাহলে 9টা ইলেকট্রনের ভর হবে এইটা, প্লাস দিলাম 9টা কি আছে? প্রোটন। ওকে, একটা প্রোটনের ভর হবে
1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে 9টা প্রোটনের ভর হবে এইটা, প্লাস আর কি থাকে নিউটন না, তাহলে 10টা নিউটনের ভর কি হবে, একটা নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে আমি এখানে আর কিচ্ছু করি নাই, 9টা ইলেকট্রনের ভর, 9টা প্রোটনের ভর আর 10টা নিউটনের ভর যোগ করে দিচ্ছি। তাইলে হিসাব মতো আমার কি পেয়ে যাওয়ার কথা, পরমাণুর ভর পেয়ে যাওয়ার কথা। তুমি যদি যোগ করো তাহলে এইটা দেখবা আসবে 3.182 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তাহলে ফ্লুরিনের একটা পরমাণুর ভর তোমার হিসাবে এইটা আসার কথা, বাট বাস্তবে এটা কি হয় না। তোমাদের পাঠ্য বইয়েই দেয়া আছে, দেখবা ফ্লুরিনের একটা পরমাণুর ভর কত দেয়া আছে, রিয়েলি যেটা 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা 182 পাইছো, বাট বাস্তবে কি পাইছো 16। তার মানে এইভাবে আসলে হিসাব করা যাবে না। তাহলে ফ্লুরিনের প্রকৃত ভর হলো এইটা, বাট আমি হিসাব করে দেখলাম, আমরা নর্মাল সেন্সে এইটা বুঝি না, পরমাণুতে যে কয়টা নিউটন ইলেকট্রন বা প্রোটন আছে সবগুলোর ভর যোগ করলেই তো পরমাণুর ভর পেয়ে যাওয়ার কথা। বাট বাস্তবে হিসাব করে দেখা গেল যে বাস্তবে যেটা পাই আর এইভাবে হিসাব করে একটা ভুল। তার মানে কখনোই এইভাবে হিসাব করতে পারবা না ইলেকট্রন প্রোটন নিউটনের ভর দ্বারা। এখন আসো সেকেন্ড পার্ট। এখন মনের মধ্যে এইটা প্রশ্ন আসতেছে যে কেন হিসাব করতে পারবো না, লজিক্যালি তো তাই হওয়ার কথা যে প্রোটন নিউটন আর ইলেকট্রন ভরের যোগ করে দিলেই আমার আনসারটা চলে আসার কথা। বাস্তবে কি হয় এখানে একটা জিনিস চিন্তা করো, এই যে নিউক্লিয়াসে কি থাকে বলো তো, এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে আর কি থাকে, নিউটন থাকে না। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে, প্রোটন আর নিউটন না। এই প্রোটন আর নিউটনকে এই নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখতে কিছু পরিমাণ এনার্জি লাগে, যেটাকে আমরা বলি বাইন্ডিং এনার্জি। তোমরা ইন্টার লেভেলে গেলে বা আরও উপরে গেলে আরও বিস্তারিত পড়বা। আপাতত মনে রাখো যে এই যে নিউক্লিয়াসে প্রোটন আর নিউটনকে একসাথে রাখতে, আবদ্ধ রাখতে বা ধরে রাখতে কিছু পরিমাণ এনার্জির দরকার বা এনার্জি খরচ হয়, সেটাকে বলি আমরা বাইন্ডিং এনার্জি। এই এনার্জিটা কোথা থেকে আসে, আসমান থেকে তো পড়বে না, তাই না? শক্তির সৃষ্টি বা বিনাশ নাই সেটাও জান। এই এনার্জিটা আসলে সে এই যে তার পরমাণুর ভর আছে না, এইখান থেকে কিছু এনার্জি, আইনস্টাইনের সূত্র মনে আছে তো, ভরকে এনার্জিতে কনভার্ট করা যায় = কত mc², তাই না? তাইলে সে এই পরমাণুর ভর থেকে কিছু পরিমাণ এনার্জি সে কি করে এইখানে খরচ করে ফেলে, মানে ভরকে শক্তিতে রূপান্তরিত করে খরচ করে ফেলে, বুঝছো? এই বাইন্ডিং এনার্জিটা তৈরি করতে। কেন আমরা আবারও বলি, মানে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আর নিউটনকে আবদ্ধ রাখতে, ওইখানে ধরে রাখতে কিছু পরিমাণ বাইন্ডিং এনার্জি দরকার। ওই বাইন্ডিং এনার্জিটা কোথা থেকে আসে, পরমাণুর ভরের কিছু অংশ শক্তিতে রূপান্তরিত হয়ে এইখানে যায়, তাই তো? এই কারণে পরমাণুর ভর আসলে হওয়ার কথা ছিল এইটা, রিয়েলি এটা হওয়ার কথা ছিল, বাট এখানে বাইন্ডিং এনার্জি হিসাবে কিছু খরচ হয়ে যায়, তো তাই আসলে আমরা প্রকৃত ভরটা এটা পাই, বুঝছো একটু? তার মানে কখনোই আমরা এই প্রসেসে হিসাব করবো না। এই প্রসেসে হিসাব করলে এখান থেকে তোমাকে এই বাইন্ডিং এনার্জিটা কি দিতে হবে, বাদ দিতে হবে, বাট ওই বাইন্ডিং এনার্জির মান তোমরা পাবা না। সো আমরা এই প্রসেসে কখনো কি করবো না, বের করবো না। আমরা পরমাণুর ভর তো তোমাদের লেভেলে লাগে না, বাট কখনো এই প্রসেসে বের করতে যায় না। এটা গেল একটা। এখন আসো ভর সংখ্যার পারমাণবিক ভর কি একই জিনিস কিনা, এটা একটা বার্নিং কোয়েশ্চেন, সবাই বলে। আসলে ভর সংখ্যার পারমাণবিক ভর কিনা একই জিনিস না। দেখো ভর সংখ্যা মানে কি বলতো, প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যার যোগফল না। একটা পরমাণুতে কয়টা প্রোটন আছে আর কয়টা নিউটন আছে, যোগ করে দাও তুমি, তার কি পেয়ে যাবে, ভর সংখ্যা, রাইট? তাহলে ভর সংখ্যা কি কখনো ভগ্নাংশ হইতে পারে না, কারণ প্রোটন আর নিউটন তো কখনোই পরমাণুর মধ্যে ভগ্নাংশ আকারে পাও। কখনো দেখছো যে এই পরমাণুতে 12.5টা নিউটন আছে, 12.5টা প্রোটন আছে, না। তাহলে ভর সংখ্যা সবসময় কি হয়, তুমি পাবা পূর্ণ সংখ্যা হিসাবে। আর পারমাণবিক ভর, যেমন আমি বলি কপারের পারমাণবিক ভর কত, 63.5। তুমি আসো ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। তাহলে দেখো এগুলা কি ভগ্নাংশ, আর ভর সংখ্যা কখনোই ভগ্নাংশ হবে না। ভর সংখ্যা ভগ্নাংশ মানে কি, প্রোটন আর নিউটন ভগ্নাংশ হইতে হবে। তার মানে দেখা যাচ্ছে দুইটা আসলে কি না, একই জিনিস না। তুমি বলবা যে ভর সংখ্যা মানেই প্রোটন আর নিউটনের সংখ্যার যোগফল, তাহলে প্রোটন আর নিউটন কখনো কি হবে না, ফ্র্যাকশন হবে না। তাই ভর সংখ্যা অলওয়েজ পূর্ণ সংখ্যা, বাট পারমাণবিক ভর কখনো কখনো কি হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে। তাহলে এটা কখনোই একই জিনিস না। বাট মনে রাখবা বেশিরভাগ ক্ষেত্রে একই, ভর সংখ্যা আর পারমাণবিক ভরটা কি কাছাকাছি থাকে,
বা তোমাদের বইয়ে দেখবে একই মানের। তাই আমরা ভর ধরে নেই, কিছু কিছু ক্ষেত্রে বলবো, দেখবা যে ভর সংখ্যার মানটা কি পারমাণবিক ভর হিসেবে তোমরা হয়তো ধরে নিচ্ছ, মনে করতেছো, আসলে কিন্তু দুইটা আলাদা আলাদা জিনিস। ওকে, এখন আসো এইটা লাস্ট টপিক যেটা আজকের, আপেক্ষিক পারমাণবিক ভর ও আপেক্ষিক আণবিক ভর এর মধ্যে পার্থক্য কি? আপেক্ষিক পারমাণবিক ভর তো একটুই বুঝছো, এই পারমাণবিক ভর মানেই আপেক্ষিক পারমাণবিক ভর, তাই না? সূত্র এটা, মৌলের একটা পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করে দিলেই তুমি যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর পেয়ে যাবা। আর আণবিক ভর মানে কি? সিম্পল, তুমি একটা জিনিস চিন্তা করো, হাইড্রোজেনের বা ফ্লোরিন চিন্তা করো। ফ্লোরিনের তুমি যদি হিসাব করো এইভাবে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর তুমি পাবা 19। আপেক্ষিক পারমাণবিক ভর কত পাবা? 19। কেমনে হিসাব করছে? যে ফ্লোরিনের এই যে একটা পরমাণুর ভরকে 1.66 × 10⁻24 দ্বারা গ্রাম ভাগ করে দিলেই 19 পাবা। এটা আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আণবিক ভর কত হবে? ফ্লোরিনের একটা অণুতে কয়টা ফ্লোরিন পরমাণু থাকে? 2টা না? ওকে, সিমিলারলি আর কিচ্ছু না, এই যে ফ্লোরিন অণুতে বা পরমাণুর অণুতে, মানে যৌগের অণুতে যে কয়টা পরমাণু থাকে সবগুলো পরমাণুর তুমি কি পারমাণবিক ভর যোগ করে দাও, তাইলে তুমি আণবিক ভর পেয়ে যাবা। তাহলে 2টা না, তাহলে 2 × 19। তাহলে ফ্লোরিনের আপেক্ষিক আণবিক ভর কত? 38। তাইলে পারমাণবিক ভর তো এই সূত্র দ্বারা বের করব, আণবিক ভরটা হবে পারমাণবিক ভরের মানে তার মধ্যে জয়টা অণু থাকবে তত গুণ। বুঝতে পারছো? একটু গেল। তাই দুইভাবে বের করা যায়। পারমাণবিক ভর কি? এইটা দিয়া। আণবিক ভরও তুমি এই সূত্র দিয়ে বের করতে পারো, মৌলের একটা অণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করে দিলে হবে। বাট এই দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে পারমাণবিক ভর তো আমরা এটা দিয়ে বের করব, আর অণুর মধ্যে যতগুলা পরমাণু থাকে সবগুলার পারমাণবিক ভর যোগ করে দিলেই তুমি কি পেয়ে যাবা? আপেক্ষিক আণবিক ভর পেয়ে যাবা। আশা করি তোমরা এই লেকচারটা বুঝতে পারছো। আমার লেকচারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং আমার এই চ্যানেলের নামেই আরেকটা ফেসবুক পেজ আছে, বিডি ভার্চুয়াল একাডেমি, তাহলে ওইখানেও তোমরা জয়েন করো। হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং।